রমলা চাচি এসে পাত্রের মাকে নিয়ে গেল। সবাই কথাইগুলো আজলান শুধু চুপচাপ শুনল। আইজা কাঁদতে কাঁদতে শাড়ি পরেছিল। আম্বিয়া বেগম চর মেরেছিলেন সকালে। মা মেয়ের মধ্যে তিথি তখন নাক গলায়নি। আম্বিয়া বেগম ওকে কাঁদতে দেখে বললেন, বিয়ে কি এখন হয়ে যাচ্ছে? আজব! তোর ভাই যেখানে দাঁড়িয়ে বিয়ে দেবে সেখানে তোর এত কান্না কিসের? আইজার কান্না তবুও থামার নয়। তাকে তিথি শাড়ি পরিয়ে দিয়েছিল। শাড়ি পরিয়ে দেওয়ার সময় আইজা বরাংবর তার চোখ মুছে যাচ্ছিল। এখন তাও কান্না একটু থেমেছে। পাত্রের মা এসে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তিথিকে বলল, আপনি ওর বায়ের বউ? জি। পাত্রের মা তাকেও দেখলো ভালো করে। আম্বিয়া বেগম বললেন, আমার মেয়ে লাখে একটা, কোনো দোষ ত্রুটি খুঁজে পাবে না। আদরে আদরে মানুষ হয়েছে, তাই কাজকর্ম একটু কম পারে, কিন্তু শিখিয়ে দিলে সব শিখে নেবে। পাত্রের মায়ের সাথে আম্বিয়া বেগম অনেক কথাবার্তা বলল। পাত্রের মা বেরিয়ে যেতেই আইজা শাড়ি খুলে ছুঁড়ে মেরে বলল, করবো না বিয়ে আমি। আমাকে কোরবানির বকরি পেয়েছে সবাই মিলে। শাড়িটা বিছানায় ছুঁড়ে মেরে বসে কাঁদতে লাগলো সে। তিথি তার কান্নার পেছনের আসল রহস্য জানে, কিন্তু মুখ খোলার সুযোগ নেই। যদি মুখ খোলে তাহলে তাকে আইজার রক্ষে নেই, সাথে তারও। আইজা বলল, ভাইয়াকে বলো আমি বিয়ে শাদী করবো না এখন। তিথি বলল, না বাপু, পারবো না। আমার বরের সাথে সম্পর্ক একটু ঠিকঠাক হয়েছে, এখন কোনো ঝামেলায় আমি নেই। তা শুনে আইজা কেঁদে বলল, তাহলে বেরিয়ে যাও এখন। তিথিকে বের করে দিল সে। ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে বলল, আমি মরবো, তবুও বিয়ে করব না। তিথি দরজায় টোকা দিয়ে বলল, আরে বাবা, আমার কি করার আছে? তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? ডোডোর আব্বা এমনিতেই আমাকে একটু মেনে টেনে নেওয়া শুরু করেছে, তার মধ্যে আমি ওর বিপক্ষে কাজ করলে ও আমার উপর খেপে যাবে না? তোমার মদনটার ফোন নাম্বারটা দাও আমাকে, আমি কথা বলে দেখি। দরজা খোলো, খোলো দরজা, না খুললে আমারও কিছু করার নেই। আইজা দরজা খুলে বলল। তুমি ভাইয়াকে রাজি করাবে তো? তিথি ওর দিকে চুপ করে চেয়ে রইল। আইজা বলল, না পারলে আমাকে মুখ দেখিও না, যাও। বলে দরজা বন্ধ করে দিতে যাচ্ছিল। তিথি দরজা আটকে বলল, আচ্ছা আচ্ছা, কেঁদো না, আমি চেষ্টা করব, চিন্তা করো না, ওই মদন তোমার হবেই। পাত্রপক্ষ চলে যাওয়ার পর বাবা ছেলের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। কথা কাটাকাটি, তারপর বাকবিতণ্ডা লিপ্ত হলো। আর এখন জিনিস ছুঁড়েছেন আফতাব শেখ। শ্বশুরমশাইকে এর আগে এত রাগ করতে দেখেনি তিথি। শাশুড়ির কথা শুনে সব বোগাস মনে হতো তার, কিন্তু খেপে গিয়ে টিভি রিমোট আছাড় দিতে দেখে তিথি সহ বাড়ির সকলে ভীত হয়ে গেছে। তিনি চিৎকার করে বললেন, কত বড় বেয়াদব হয়েছো তুমি! বাড়িতে গাদ্দারের মতো কথা বলো তা ঠিক আছে, তাই বলে কুটুমদের সামনেও? মেয়ে আমার, সিদ্ধান্তও আমার, তুমি কে নাক গলানোর? আজলানও ওনার মুখের উপর সাফ সাফ জানিয়ে দিল, আপনার সিদ্ধান্ত আমি মানব না। ও যেমন আপনার মেয়ে তেমন আমার বোন। একজনকে তো দিয়েছেন বিয়ে, শ্বশুর শাশুড়ি তাকে আলাদা করে রেখেছে। তুমি ভুলে যেও না, তোমার বউও আমি পছন্দ করে এনেছি। ও যখন তোমার বাচ্চার মা, দিন শেষে ওর সাথেই তুমি সংসার করছো। আজলান বলল, উদ্ধার করে ফেলেছেন ওরকম বউ পছন্দ করে। আপনি আমার সাথে আর আতিফার সাথে যেটা করেছেন সেটা আমি আইজার সাথে করতে দেব না। বাবা ছেলে দুজনই হিংস্র শব্দে নিয়ে ফোঁসফোঁস করছিল মুখোমুখি দাঁড়িয়ে। তিথি আর আম্বিয়া বেগম এসে দুজনকে শান্ত হতে বললেও তারা শান্ত হলো না। আফতাব শেখ বললেন, তোমার গালে ঠাস ঠাস করে চর বসাবো আমি। আমার ছেলে তুমি, আমার বড় হয়ে যাওনি এখনো। তোমার আগে দুনিয়াতে এসেছি, তোমার চাইতে বেশি মানুষ চিনি আমি। আজলান বলল, চেনেন না? কে বলেছে? বেশ মানুষ চেনেন আপনি। বোকা হাদা নোংরা বস্তির লোকজন ধরে আনেন যেখান থেকে পারেন সেখান থেকে। আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো, মানে থাকবো। কথার কোনো হেরফের হবে না। ওই বস্তির ঘরে আমি আইজাকে দেব না, মানে দেব না। তোমাকে শান্ত হতে বলছি। বাপ ছেলে কি শুরু করেছো? আফতাব শেখকে ধরে বসিয়ে গ্লাসে পানি ঢেলে বাড়িয়ে দিয়েছিলেন আম্বিয়া বেগম। আফতাব শেখ গ্লাসটা সরিয়ে দিতে সেটি ভেঙে খান খান হয়ে গেল।
তিনি এক ঝটকে আম্বিয়া বেগমকে সরিয়ে দিয়ে বললেন, তুই সর, তোর ছেলেকে মহা বেয়াদব বানিয়েছিস। এই বাড়িতে আমার কথার 2 পয়সার দাম নেই। কত বড় বেয়াদব সে, যার সাথে সংসার করছে তাকে পর্যন্ত বাজে কথা বলতে ছাড়ে না। আজলান বলল, আপনি জিনিস ভাঙছেন কেন? সব সময় নিজের সিদ্ধান্ত সবার উপর চাপিয়ে দেওয়া বন্ধ করুন। আপনার কথাই সব হবে না। এসব রাগের ধার ধারি না আমি। আপনার কথাই শেষ কথা হবে না। হবে না মানে হবে না। আফতাব শেখ রাগে ফুঁসছেন। আম্বিয়া বেগম চিৎকার দিলেন, আজলান, তুই বেয়াদবি করছিস এবার। মানুষটা হাঁপাচ্ছে, দেখতে পাচ্ছিস না তুই? তিথি এসে আজলানকে বলল, তুমি যেতে পারছো না এখান থেকে? এত তর্ক করছো কেন? উনি অসুস্থ হয়ে পড়লে তখন কি হবে? আজলান বলল, এই চুপ, একদম চুপ। একদম শ্বশুরের সাফাই গাইবেন আমার সামনে। সবকটা পচা গাঁও গ্রাম থেকে উঠে আসা পাবলিক পচিয়ে ফেলবে ঘরদর সব কিছু। তিথি বলল, আমিও পচাগাঁও গ্রামের মানুষ। তো কি হয়েছে? কি হয়েছে দেখতে পাচ্ছ না? আম্বিয়া বেগম বললেন, খোকারে, তোর পায়ে পড়ি, আবার বউয়ের সাথে ঝগড়া শুরু করিস না। আজলান গট গট পায়ে হেঁটে চলে গেল। চিৎকার চেঁচামেচি শুনে ডোডো কান্না করছিল খুব। তিথি তাকে কোলে না নিয়ে দাঁড়িয়ে আছে দেখে রমলা চাচি এসে বলল, বউ, তুমি এমনভাবে খাড়াই আছো কেন? বাবুরে কোলে নাও। ডোডো হামাগুড়ি দিয়ে তার পায়ের কাছে এসে বসলো। তার শাড়ি টান দিয়ে ডাকলো, আম্মা, আমার বিয়ে নিয়ে কাউকে ভাবতে হবে না। ওদেরকে কে বলেছে আমার বিয়ে নিয়ে ঝগড়াঝাটি করতে? তিথি বলল, এখন কিছু বলো না প্লিজ। আগুন হয়ে আছে সবাই। ও যদি তোমাকে বিয়ে করতে চায় তাহলে বলো ওর পরিবারকে পাঠাতে। কিন্তু ও একটা কোচিং সেন্টারে পড়ায় আর মাঝে মধ্যে ড্রাইভিং করে। মা বাবা নিয়ে ভাড়া বাসায় থাকে। ঘরবাড়ি করেনি এখনও, চাকরি বাকরি পায়নি। তিথি বলল, তোমার ওই ছেলের সাথে সম্পর্কে জড়ানোর আগে তোমার পরিবারের কথা ভাবা উচিত ছিল। এমন ছেলের সাথে সম্পর্কে জড়ানো উচিত হয়নি। এখন আমি কি করব? আমার কিচ্ছু করার নেই। আজকের পর তোমার ভাইয়ের সাথে আমি কোনো তর্কেও জড়াতে চাই না। পরে বলবে আমি নিজে কথাও বলছি বস্তির হয়ে। আইজা বিছানায় 2 হাতে ভর দিয়ে বসে ঘন ঘন গাল মুছতে মুছতে লাগলো। তিথি বলল, আমি মাকে বলবো? আইজা বলল, ওই মহিলা মারতে মারতে মেরেই ফেলবে আমাকে। তুমি কিছু করো, নইলে আমি। দেখো, ভুলভাল কিছু ভেবো না। সবাই যা চায় তা পায় না। আমিও যা চেয়ে এসেছি তা পাইনি। যা পেয়েছি সেটা কি আঁকড়ে ধরে আছি এখনো। আইজা বলল, ওরা চাকরি হলে সব ঠিকঠাক হয়ে যাবে। গ্রামের বাড়িতে ওদের পুরনো বাড়ি আছে, টাকা পয়সা হলে নতুন ঘর তুলবে। তিথি বলল, ওর নাম্বারটা দাও। আইজা বলল, উল্টাপাল্টা কথা বলবে না তো। তুমি তোমার বড়ের হয়ে কথা বললে আমি ফোন নাম্বার দেব না। তিথি বলল, আমাকে বিশ্বাস না করলে কিচ্ছু করার নেই। আইজা ভয়ে ভয়ে নাম্বারটা দিল ওর হাতে। আইজা বলল, এখন কোচিংয়ে থাকবে, বিকেলে ফোন দিও। উনি কিন্তু তোমাকে চেনে, আমার মান রেখো। বিকেলের দিকে তিথি ফোন দিয়েছিল ছাদে গিয়ে। ডোডো ছাদে খেলছে, আবোল তাবোল কথা বলছে। কিছুক্ষণ পর পর আকাশে উড়ে যাওয়া পাখি দেখে চেঁচাচ্ছে। তিথির ফোন রিসিভ করেনি ছেলেটা, কিন্তু 15 মিনিট পর নিচ থেকে ফোন দিয়ে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম, জারিফ মহিনুল বলছি। আপনি কি বলছেন? ওপাশ থেকে গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে। গলাটাও কি কঠিন শোনালো। আরেকটা ফাটা কেষ্ট আইজার কপালে জুটে গেল নাকি? কিন্তু কণ্ঠস্বরটা খুব চেনা। তিথি বলল, মইন ভাইয়া? ওপাশ থেকে কণ্ঠস্বরটা বলে উঠল। আরে তিথি ভাবি, আপনি? তিথি গলা থেকে আর কোনো শব্দ আসছিল না। সে অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করলো, আপনি কি আইজার সিনিয়র জারিফ ভাই? ওপাশ থেকে উত্তর এলো, জি, কিন্তু তিথি ফোনটা কেটে দিল সাথে সাথে। আইজার কাছে ছুটে এসে বলল, আমি কিছুতেই এই সম্বন্ধ করতে পারবো না। আমি নেই এইসবে। এই তাহলে জারিফ মাইনুল? আইজা বলল। এভাবে বলো না, তুমি তো চেনো তাকে। তিথি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোমার ভাইও চেনে, তাকে গিয়ে বলো আমি নেই এইসবে। শেষমেশ বাড়ির ড্রাইভারকে। আইজা তাকে থামিয়ে দিয়ে বলল, ও গাড়ি চালানো শিখেছে, এটা কি খুব ছোট কাজ? তুমিও তোমার বরের সাথে থাকতে থাকতে অহংকারী হয়ে যাচ্ছ। তিথি বলল, আমি ছোট করে বলিনি। তোমার ভাই যেটা বলতো সেটাই বলছি।
তুমি এটা ভালো কাজ করনি। আইজা বলল। এমন করো না প্লিজ। তিথি বলল। সরি, আমার কিচ্ছু করার নেই। আফতাব শেখ আপাতত চুপ করে আছেন। ছেলে কাণ্ড কারখানা চুপচাপ দেখছেন তিনি। তবে বাবা ছেলের কথাবার্তা বোধহয় এবার পাকাপোক্তভাবে বন্ধ হয়ে গেছে। আজলান বাড়িতে ফিরে আধ ঘন্টা ধরে শাওয়ার নিল। তিথির সাথে কথা সেই বন্ধ হয়েছে, আর কোনো কথা হয়নি। কলের উপর কল আসছিল তার ফোনে। তিথি তাকে ব্যস্ত হয়ে কথা বলতে দেখে যেটা আন্দাজ করেছিল সেটাই হলো। রাতে খাবার টেবিলে জানালো তার সহকর্মী ফুপুর ছেলে র্যাবে সদ্য জয়েন করেছে। তার পরিবার আইজাকে কাল বাদে পরশু দেখতে আসবে। ওই ছেলের হাতেই আইজাকে তুলে দেবে সে। ডিসিশন ফাইনাল। বাড়ি গাড়ি ছেলের কোনো কিছুতেই খুঁত নেই। তিথি তখন আইজাকে দেখছিল। তার ভেতরটা যেন দেখতে পাচ্ছিল সে, কিন্তু তারপরও না দেখার ভান ধরে রইল। তার কিছু করার নেই। বিছানায় বসে ডোডোকে খাওয়ানোর সময় আজলান এসে একটা ছবি দেখালো ফোনের স্ক্রিনে। তিথিকে বলল, এটা আইজা আর আইজার বাবাকে গিয়ে দেখিয়ে এসো। তিথি কথা শুনতে পায়নি এমন ভাব করে ডোডোকে দোল দিতে লাগলো। মাথা নিচু করে আদর করতে লাগলো। ডোডো বাবার গলা শুনে খাওয়ার ফাঁকে চোখ গোল গোল করে চাইলো। বাবার বাড়িয়ে দেয়া ফোন কেড়ে নিয়ে মেঝেতে ফেলে দিয়ে মায়ের বুকে গুজে দিয়ে বলল। আম্মা তুত্তু। তিথি বিড়বিড় করলো। খাওয়ার সময় ডিস্টার্ব করলে এইরকমই করবি। আজলান মা ছেলের দিকে খ্যাপাটে দৃষ্টিতে চেয়ে রইল। ছবিটা দেখার পর আম্বিয়া বেগম বললেন, একবার দেখ, ছেলে দেখতে ভালো, এটাই তো চাস তুই। আইজা অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখলো। তিথি ডোডোকে কোলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। রমলা চাচি আইজার উদ্দেশ্যে বলল, তোমার ভাইরে কি তুমি চেনো না? এমন করতেছে কেন? ঘরে অশান্তি না হলে তোমাদের ভাল লাগে না? ছবি খান দেখো, ছেলেটা দেখতে ভালো। আইজা বলল। দেখবো না। আম্বিয়া বেগম বললেন, তোর বাপ শুনলে এখন চিল্লিয়ে উঠবে, আবার লাগবে বাপ বেটার যুদ্ধ। লাগুক, সাহস থাকলে তোমার ছেলে আর বর দুইজনকে গিয়ে বলো আমি পড়াশোনা শেষ করে চাকরি করব, তারপরও বিয়ে করব না। আম্বিয়া বেগম ভৎসনা করে বলল, ঢঙের কথা বলিস না, নিজের কাপড়টুকু ভালো করে ধুতে পারিস না, আবার করবি চাকরি। শ্বশুরবাড়িতেও কি আমাকে বসে বসে খাওয়াবে মা? ভাবিকে কি বসে বসে খাওয়াচ্ছ? শ্বশুর বাড়ি আর চাকরি দুটোই আলাদা ব্যাপার। তোমার সাথে তর্ক করতে ইচ্ছে করছে না। যাও যাও তো সবাই, আমি বিয়ে করব না। ভাবি, তোমার বরকে গিয়ে বলো আমি বিয়ে করব না, ব্যাস। আম্বিয়া বেগম চুলের ঝুঁটি ধরে হ্যাচকা টান দিয়ে বলল, তুই আমাদের মেরে ছাড়বি শয়তানি, বিয়ে না করলে দূর হ ঘর থেকে। তিথি আম্বিয়া বেগমকে টেনে নিয়ে এলো। ডোডো চেঁচিয়ে উঠল আইজা ফোপানো দেখে। তিথি বলল, কিছু হয়নি বাবা। ডোডো আইজাকে ডাকলো। পেপি। আইজা তার দিকে চোখ তুলে তাকিয়ে আরো জোরে ফুপিয়ে উঠল। আম্বিয়া বেগম তিথিকে বলল, তুই ওকে কিছু বলতে পারিস না বউ? এমনিতে সারাদিন তোদের কত কথা হয়, কত ছেলে নিজের সংসার হওয়ার পর বোনের দিকে ফিরেও চায় না, সেখানে তার ভাই নিজে দাঁড়িয়ে ভালো পাত্র দেখে বিয়ে দিতে চাচ্ছে, তারপরেও সে রাজি হচ্ছে না, দেখলি? তিথি বলল, আমি কি বলবো? আমি যা বলি তাই তো ভুল। তোমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দেবে না ভুল কিছু বললে? ওকে বোঝাতে বলছি গাধি। ওকে আমি কি বোঝাবো? আমি যে ভুল করেছি ওকেও সেটা করতে বলবো? আম্বিয়া বেগম রাগ সামলে বলল, তুই আমার ছেলেকে বিয়ে করে ভুল করেছিস। আলবাত ভুল। আমি এমন বড়লোক বাড়িতে যেতে পারবো না ঠিক, কিন্তু একজন ভালো মানুষ তো পেতাম। লাল দেখে ফাল দিয়েছি, তাই আজ আমার এই দশা। রমলা চাচি বলল, বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, তারপরও একথা কি করে বলতেছো বউ? তিথি ডোডোকে জড়িয়ে ধরে বলল। তাতে কি হয়েছে? আম্বিয়া বেগম বলে উঠলেন, তোর সাত কপাল, আমার ছেলের মতো কাউকে পেয়েছিস। তোর চাইতে ভালো মেয়ে পেতাম আমি। তো যাও আরেকটা বিয়ে করাও, স্মার্ট, আধুনিক, সুন্দরী, ফর্সা, কম কথা বলে এমন কাউকে খুঁজে নিয়ে এসো তোমার ছেলের জন্য। বিশ্বাস করো, উপরে ঢং দেখালেও মনে মনে ভীষণ খুশি হবে। সেও এটাই চায়, শুধু লোকলজ্জার কারণে আমাকে নিয়ে সংসার করছে। রমলা চাচি বলে উঠল,
আহা, থামো থামো, এসব কথা কেন বলতেছো বউ? বাচ্চা কাচ্চা হয়ে গেছে এখন, এসব কথা তুলো না। পুরুষ মানুষের মাথা গরম, কখন কি করে বসে রাগের মাথায়। তিথি অবাক কণ্ঠে বলল, কি বলছো চাচি? রাগের মাথায় বিয়ে করে নেবে বলছো? করুক, করলেও সেই মেয়ে স্মার্ট আধুনিকা হবে না, আমার চাইতে বোকা হাদা গাধা হবে। আমি যে ভুল করেছি সেটা একটা শিক্ষিত মেয়ে করবে না, অশিক্ষিত মূর্খরা করবে। ডোডো মায়ের মুখের দিকে তাকিয়ে রইল ড্যাব ড্যাব করে। আম্বিয়া বেগম রাগের মাথায় আইজাকে মারধর করা শুরু করলো। চুল ধরে গালে চড় মারতে মারতে বলল, তুই আমার সংসারে আগুন লাগিয়ে দিয়েছিস, তোকে আমি মেরেই ফেলবো। তোর মতো মেয়ে দরকার নেই আমার। এত মানুষ মরে, তুই মরিস না কেন? আইজা চিৎকারে ডোডো ভয় পেয়ে কাঁদা শুরু করলো। আজলান ওয়াশরুম থেকে বেরিয়েছিল সবে। মাথা মুছতে মুছতে আইজার কান্নার শব্দ কানে আসতে দ্রুত পদে হেঁটে বেরিয়ে এলো। আইজার ঘরে এসে দেখলো আইজাকে এক নাগারে মেরে যাচ্ছে আম্বিয়া বেগম। রমলা চাচি চেষ্টা করেও থামাতে পারছে না। তিথি ডোডোকে নিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ মুখ অস্বাভাবিক রকমের স্বাভাবিক, শুধু ডোডো কাঁদছে। সে ছুটে এসে আইজাকে ছাড়িয়ে নিয়ে আম্বিয়া বেগমকে বলল, পাগল হয়ে গেছো? কি সমস্যা? বাড়িটাকে মাছের বাজার বানিয়ে ফেলেছো সবাই মিলে? আইজা ভাইকে জাপটে জড়িয়ে ধরে কেঁদে গেল। আফতাব শেখ দরজার কাছে এসে দাঁড়িয়েছেন, উপহাস করে বললেন, খেলা জমে উঠেছে, চলুক, চলতে থাকুক। আমি ঘরে বসে শুনতে থাকি, চালিয়ে যাও সবাই মিলে। আম্বিয়া বেগমের দিকে খ্যাপাটে দৃষ্টি নিক্ষেপ করে চলে গেলেন তিনি। তিথিও বেরিয়ে গেল ডোডোকে দোল দিতে দিতে। আম্বিয়া বেগম হাঁপাতে লাগলেন। রমলা চাচি ওনাকে ধরে খাটে বসালেন। পানির গ্লাস এনে পানি খাইয়ে দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আজলান আইজাকে বলল, কান্না বন্ধ করো। ডোডো তালি দিতে দিতে বলল। তা 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 তিথি তার কাণ্ড দেখে বলল। তোমার মনে এত ফুর্তি কোথা থেকে এলো? ডোডো হাসল। তিথি তার গালে টুপটাপ আদর করে বলল, গাড়িতে বসে খেলা করো মানে? আমি তোমার ফুপিকে ভাতটা খাইয়ে দিয়ে আসি, নইলে আজ না খেয়েই ঘুমাবে। ডোডো মায়ের যাওয়া দেখলো। কিছুক্ষণ পর ঠোঁট টেনে কাঁদা শুরু করলো। আজলান এসে দেখলো তিথি নেই। ডোডো এক নাগারে কেঁদে যাচ্ছে। সে ডোডোকে কোলে নিয়ে চেঁচিয়ে বলল, ছেলেটাকে এভাবে ফেলে রেখে গিয়েছো কেন? ননসেন্স। এই মেহবুব। তিথি তার ডাকাডাকি শুনে দৌড়ে এলো, বলল। আয়জাকে খাওয়াতে গেছিলাম। হাত বাড়িয়ে দিল সে। ডোডো বাবার গলা ধরে মায়ের দিকে চেয়ে থাকলো। আজলান দিল না, বলল, আমি একটা জরুরি কথা বলছি, মন দিয়ে শোনো। ওকে বলো কাউকে আগে থেকে পছন্দ করলে তার নাম অবধি ভুলে যেতে। ওর হাবভাব দেখে তো স্পষ্ট যে ও ভার্সিটিতে কোনো বন্ধু জুটিয়েছে। থাকলেও সমস্যা কোথায়? তোমাকে যেটা বলতে বলেছি সেটা গিয়ে বলো। কাল ওকে দেখতে আসবে, তুমি ওকে সাজিয়ে গুছিয়ে রাখবে। ওরা ভদ্র পরিবারের মানুষ। ও যদি উল্টাপাল্টা কিছু ভেবে রাখে তা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলো। ওদের সামনে যেন কোনো সিন ক্রিয়েট না হয়। ও বিয়ে করতে চাইছে না, তুমি ওকে জোর করছো কেন? আইনের লোক হয়ে এটা জানো না যে একজন প্রাপ্তবয়স্ক মেয়ের নিজের বিয়ের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে? অধিকার মাই ফুড। এই বয়সে ভালো মন্দ কী বোঝে ও? এসব জাস্ট আবেগ বই কি কিছু না। ভালো থাকার জন্য টাকা দরকার আর সামাজিক অবস্থান, বংশ, গৌরব, ভালোবাসা, আবেগ চুলোই যাক। তোমার পিঙ্কিও টাকা দেখেই আরেক মদনের সাথে পালিয়েছে নাকি? আজলান ঘর ফাটিয়ে হুঙ্কার ছেড়ে খপ করে হাত ধরে ঘর থেকে বের করে দিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিল। তিথি দরজা চাপড়াতে চাপড়াতে বলল, টাকা টাকা টাকা, এই টাকাই তোমার ঘাড় বাঁকা করে দিয়েছে আজলান শেখ। তোমাকে আমি ঘৃণা করি। যতটুকু সম্মান আছে ওইটুকু ডোডোর বাপ বলে, নয়তো তখনই চলে যেতাম। ওইটুকুও যখন থাকবে না তখন তুমি আমাকে আটকে রাখতে পারবে না। আজলান বলল। জাস্ট অ ব্লাডি ইডিয়েট। তিথি বলল, সভ্য দেখে কাউকে নিয়ে আসো, সে তোমার টাকার গন্ধ শুকে চুপ করে থাকবে। আজলান খানিকক্ষণ চোখ বুজে দাঁড়িয়ে রইল। তিথি চলে যেতেই ডোডোর পরনের কাপড় চোপড় পাল্টে দিয়ে গা মুছে বেবি পাউডার লাগিয়ে দিল। দু গালে আদর করে নতুন কাপড় চোপড় পরিয়ে দিয়ে হাত পা টেনে দিতে দিতে বলল, কাঁদবে নাই যান। ডোডো ঠোঁট টেনে কান্নার সুর তুলে বলল, আম্মা।
আজলান ওর হাতের আঙ্গুল টেনে তাতে চুমু দিয়ে বলল। ওই ননসেন্স মহিলার কাছে যাওয়ার দরকার নেই। আজলান ব্যস্ত ভঙ্গিতে সদর দরজার দিকে এগোতে এগোতে ফোনের ওপাশে জনকে বলে গেল।